আজকে যারা রাশেদের মতো ছেলে, নূরের মতো ছেলে, অন্যান্যরা যে কথা বলছে, অপেক্ষা করুন, আস্থা করে নিক্ষিপ্ত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের রাজনীতি বড় বিচিত্র। এদেশ জোয়ার ভাটার দেশ। এই জোয়ার ভাটার দেশে কে কখন বেসে যাবে বলা যায় না। মহাশক্তি দ্বারা আওয়ামী লীগ বেসে গেছে, আর তারা থাকার কোনো প্রশ্নই আসে না। নির্বাচন আসুক, নির্বাচনের পরে কে কয় পার্সেন্ট ভোট পা, কয়টা সিট পা, সেটা দেখার বিষয় আছে। এই জেএম কাদের সেই ব্যক্তি যাকে তৎকালীন সময়ের সরকারি সংস্থার পক্ষ থেকে পোস্টার লাগিয়ে বলা হয়েছে আপনাকে যেতে হবে না, এমপি বানাবো। উনি বলছেন না, আমি এমপি হব না, এবং হয় নাই। আমরা যারা প্রত্যাহার করেছিলাম, আমাদের সাথে ছিল 300 জনের মধ্যে 270 জন প্রত্যাহার করে উনি আমাদের সাথে থেকে আমাদের সাহস জুগিয়েছে, এবং এই সাহসিকতা অনেকেই তৎকালীন সময় দেখাতে পারে না। এটাই হলো বাস্তবতা। এবং এর নাম হলো জিএম কাদের। 14 সালের নির্বাচনের পর এই জিএম কাদের সাহেবকে আমার জানা মতে মন্ত্রী হওয়ার জন্য অফার দিয়েছে সরকারের পক্ষ থেকে। উনি বলেছেন আমি মন্ত্রী হতে পারি না, কারণ আমি সংবাদ সম্মেলন করে বলেছি যারা নির্বাচনে যাবে তাদের সাথে জাতীয় পার্টির সম্পর্ক নাই। আমি যদি এখন যাই তাহলে এটা ওই লোকদের সাথে বেইমানি হয়। উনি সাধারণ নেতা কর্মীর সাথে ছিল। এটাই হলো বাস্তবতা। প্রিয় বন্ধুগণ, আমরা এই সরকারের বিগত সরকারের সময় দেখেছি সংসদে উনি যে ভূমিকা পালন করেছে। আজকে অনেকে অনেক কথা বলছে। ওনার তৎকালীন সংসদের সেই স্লিপ পুরো বক্তব্যগুলো অথবা আর্কাইভে দেখা ওনার বক্তব্যগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন বিরোধী দলের নেতা হিসেবে জিএম কাদের যে ভূমিকা পালন করেছে, তার আগে রওশন সহ অনেকেই বিরোধী দলে ছিল, এই ভূমিকা কেউ পালন করতে পারে না। উনি প্রত্যেকটা কথা জনগণের পক্ষে বলেছেন। উনি প্রত্যেকটা আইনের চূড়ান্ত বিশ্লেষণ করে তার বিপক্ষে অবস্থান নিয়েছেন, যেটা যৌক্তিক সেটা করার জন্য। সরকার করে নাই বা আমাদের সংসদ সদস্যের সংখ্যা কম ছিল, পাস হয় নাই, কিন্তু উনি কথা বলেছেন। কোটা সংস্কার আন্দোলন যখন আসলো, আপনাদের মনে পড়ার কথা, বিগত সরকারের বাজেট অধিবেশন ছিল, বাজেট অধিবেশনের শেষ অধিবেশন, তখন ওনার বক্তব্যে উনি কিন্তু কোটা সংস্কারের পক্ষে কথা বলেছেন। কথাটা ঠিক না? তারপরে উনি সিদ্ধান্ত নিয়ে সরকারের বিরোধী দল আছে, আজকে যারা ফ্যাসিস্টের দূষণ বলা হচ্ছে আমাদেরকে, তাদের উদ্দেশ্যে শুধু একটি কথা বলতে চাই, জিএম কাদের বক্তব্য আপনারা খেয়াল করুন, ওনার সিদ্ধান্ত খেয়াল করুন। একটি দল সরকারের বিরোধী দলে আছে, বিরোধী দলে দাঁড়িয়ে যখন আন্দোলনের পক্ষে কথা বলে তখন আন্দোলন চাঙ্গা হয়, এবং ওনার কথার কারণে আন্দোলন চাঙ্গা হয়েছে, এটা হলো বাস্তবতা। তারপরে ওনার সিদ্ধান্তে আমরা এখানে মিটিং করলাম, আমাদের দলের যৌথ সভা, এবং মহাসচিব এই দোতলায় নেমে যৌথ সভার সিদ্ধান্ত আমরা তৎকালীন সময় তারা যে 9 দফা দিয়েছিল, সেই 9 দফার সাথে আমরা বিরোধী দলে থাকার পরেও আমরা কিন্তু রাজপথের আন্দোলনকারীদের পক্ষে অবস্থান নিয়েছিলাম। সিদ্ধান্তটা ছিল জিএম কাদেরের। আন্দোলন হলো, অনেকেই বিভ্রান্ত হয়েছে। 90-এর আন্দোলন আমরা দেখেছি, 90-এর আন্দোলনে আমরা দেখেছি যে বিরোধী দলে যারা নেতা ছিল, এবং 90-এর আন্দোলনের পরে প্রথম যে বাড়িটি ভাঙা হয়েছিল সেই বাড়িটি ছিল ওয়াইজঘাটে। সেই বাড়িটি ছিল নূরে আলম জিকুর বাড়ি। নূরে আলম জিকু ছিল তৎকালীন বিরোধী দল জাসদ রব্বাইয়ের সাধারণ সম্পাদক। রব্বাইয়ের বাড়ি ভাঙা হলো, এবং জাসদকে এক প্রকার জাসদ রবকে নিশ্চিহ্ন করে দেওয়া হলো। আজকে আওয়ামী লীগ পালিয়ে গেছে, শেখ হাসিনা পালিয়ে গেছে, আওয়ামী লীগের বড় বড় সকল নেতা পালিয়ে গেছে। জাতীয় পার্টির 90-এর আন্দোলনের ধারাবাহিকতা যদি হতো তাহলে পালিয়ে যেতে হতো। আমাদের অনেক নেতা এই অবস্থানেই ছিল, কিন্তু জিএম কাদের সিদ্ধান্ত দিয়েছেন যে আমরা থাকবো, আমরা আজকে আছি। এটা বাস্তবতা না? ওনার সিদ্ধান্তের কারণে এই বাস্তবতা আমরা পেয়েছি। অনেকে অফিসে আসতে সাহস করে নাই। জিএম কাদের এবং মহাসচিব 8 তারিখ থেকে ধরে
এই পর্যন্ত এই অফিসে এসেছে, মিছিলে গিয়েছে এবং সমস্ত প্রতিকূলতার পরেও, মামলা হওয়ার পরেও আমরা কিন্তু এই সাংগঠনিক ভাবে কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। এই জন্যই একজন সুদক্ষ নেতা দরকার। এই সুদক্ষ নেতা আমাদের এই জাতীয় পার্টিকে একটি পর্যায়ে নিয়ে যাবে। আজকে জাতীয় পার্টি নিয়ে অনেকেরই সাংগঠনিক দুর্বলতা, বিভিন্ন সমালোচনা থাকতে পারে, কিন্তু যতটুকু আছে এইটুকু তো না থাকতে পারতো। 90-এর আন্দোলনের পরে বিরোধী দলের যা হয়েছিল তা হইতে পারতো। আওয়ামী লীগের আজকে পালিয়ে গিয়ে এত বড় সংগঠন, কোটি কোটি টাকা, হাজার হাজার নেতা, হাজার হাজার এমপি, হাজার হাজার উপজেলা চেয়ারম্যান, এগুলো ছিল না আওয়ামী লীগের? আজকে কেউ আছে? আমরা আছি না? কি কারণে আছি? চেয়ারম্যানের সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণে আছি। চেয়ারম্যান বলছে অ্যারেস্ট করবে, করুক, বাড়ি ভাঙবে, ভাঙুক। তারপরে উনি অফিসে এসছে, কর্মসূচি দিয়েছে, আমাদের উৎসাহ দিয়েছে, আমরা মিছিল করেছি, আমরা অফিস ভেঙেছে, পরের দিন অফিসে গিয়েছি। অফিস কিন্তু আওয়ামী লীগের অফিসের মতো টয়লেট হয় না জাতীয় পার্টির অফিস। ইনশাআল্লাহ আগামী দিনে জাতীয় পার্টি এই বাংলাদেশের রাজনীতিতে থাকবে। আজকে যারা রাশেদের মতো ছেলে, নূরের মতো ছেলে, অন্যান্যরা যে কথা বলছে, অপেক্ষা করুন, আস্থা করে নিক্ষিপ্ত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের রাজনীতি বড় বিচিত্র। এদেশ জোয়ার ভাটার দেশ। এই জোয়ার ভাটার দেশে কে কখন বেসে যাবে বলা যায় না। মহাশক্তি দ্বারা আওয়ামী লীগ বেসে গেছে, আর তারা থাকার কোনো প্রশ্নই আসে না। নির্বাচন আসুক, নির্বাচনের পরে কে কয় % ভোট পা, কয়টা সিট পা, সেটা দেখার বিষয় আছে।